এখন আচরণের মধ্যে তিনটি ভাগ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে ক নম্বরে রয়েছে বাহ্যিক ও আভ্যন্তরীণ আচরণ, খ নম্বরে রয়েছে আণবিক ও সামগ্রিক আচরণ এবং গ নম্বরে রয়েছে ঐচ্ছিক বা অনৈচ্ছিক আচরণ। তো প্রথমে আমরা যাব হচ্ছে বাহ্যিক বা আভ্যন্তরীণ আচরণে। ক নম্বরে বাহ্যিক বা আভ্যন্তরীণ আচরণটা কি সে বিষয়ে যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে বাইরে থেকে যেসব আচরণকে বুঝায়, অর্থাৎ আমরা বাইরে থেকে যে সমস্ত আচরণ আমরা পর্যবেক্ষণ করতে পারি সেই সমস্ত বিষয় কিন্তু হচ্ছে বাহ্যিক আচরণ। অর্থাৎ আমরা কথা বলি, আমরা খেলা করি, আমরা খাবার খাই, এই সমস্ত বিষয় কিন্তু হচ্ছে বাহ্যিক আচরণ। আর যদি আমরা বলি যে আভ্যন্তরীণ আচরণটা কি, তাহলে আভ্যন্তরীণ আচরণ বিষয়টা হচ্ছে শিক্ষণ, স্মৃতি, প্রেষণা, আবেগ এবং প্রত্যাখ্যান, অনুভূতি, চিন্তন ইত্যাদি। এইসব প্রক্রিয়া সমূহ কিন্তু আমরা প্রত্যাখ্যান করতে, আমরা পর্যবেক্ষণ করতে সরাসরি পারি না বা করা যায় না। এর জন্য মনোবিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষণ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এই সমস্ত আভ্যন্তরীণ আচরণ সমূহকে পর্যবেক্ষণ করে থাকেন। আণবিক ও সামগ্রিক আচরণ। আণবিক ও সামগ্রিক আচরণ। আণবিক এবং সামগ্রিক আচরণ বলতে আমরা যে সমস্ত বিষয়গুলো বুঝে থাকি সেগুলো হলো, যেটা আণবিক আচরণ আমরা প্রথমে বলতে পারি যে এটি হচ্ছে খণ্ডিত বা বিচ্ছিন্ন আচরণ। অর্থাৎ আণবিক আচরণকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিশ্লেষণ করা যায়। আণবিক আচরণটাকে কিন্তু আমরা কি করতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিশ্লেষণ করে আমরা এই আণবিক আচরণটাকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে করতে পারি। অর্থাৎ আমাদের বিভিন্ন কিছু যে সমস্ত বিষয়, যেরকম আমরা যদি বলি যে আণবিক আচরণের প্রথমেই চলে আসে সেটি হচ্ছে চোখের সঞ্চালন, পেশি সঞ্চালন, চোখের পলক ফেলা, এই সমস্ত বিষয় হচ্ছে আমাদের আণবিক আচরণ। আর সামগ্রিক আচরণ, সামগ্রিক যে আচরণটা আমরা বলবো সেটি হচ্ছে যে একজন ব্যক্তি, অর্থাৎ একজন খেলোয়াড় যখন মাঠে খেলে, তার মাঠে অর্থাৎ খেলার মাঠে তার সমগ্র আচরণটাই কিন্তু হচ্ছে সামগ্রিক আচরণ। অর্থাৎ খেলার মাঠে সে যে আচরণটা করে থাকে সেই আচরণটাই কিন্তু পুরোটাই হচ্ছে তার সামগ্রিক আচরণের মধ্যে পড়ে। এবার আমরা আসি যে গ নম্বরে ঐচ্ছিক বা অনৈচ্ছিক আচরণ। ঐচ্ছিক আচরণটা যখন আমরা বলবো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ আচরণ সৃষ্টির ব্যাপারে ব্যক্তি সচেতন ভাবে করুক বা ইচ্ছা সৃষ্টির পেছনে ব্যক্তির ইচ্ছা কাজ করে থাকে তাকে ঐচ্ছিক আচরণ বলে। অর্থাৎ যে সমস্ত আচরণ সৃষ্টির পিছনে ব্যক্তির ইচ্ছা শক্তি কাজ করে থাকে সেই সমস্ত বিষয় হচ্ছে আমাদের ঐচ্ছিক আচরণ। তো ঐচ্ছিক আচরণের মধ্যে কি কি পড়ে সেগুলো হচ্ছে কথা বলা, খাদ্য গ্রহণ, খেলাধুলা করা ইত্যাদি। আর অনৈচ্ছিক আচরণ যেটা, সেটা কিন্তু আমরা বলতে পারি যে যেসব আচরণ সংগত হওয়ার পেছনে ব্যক্তির কোনো প্রকারের ইচ্ছা শক্তি কাজ করে না তাকে অনৈচ্ছিক আচরণ বলা হয়। প্রতিবর্তী ক্রিয়া এবং সহজাত প্রবৃত্তি অনৈচ্ছিক আচরণের পর্যায়ভুক্ত হয়ে থাকে। যেরকম আমরা অনৈচ্ছিক আচরণটা বলতে গেলে আমরা বলি, এর উদাহরণ হিসেবে অনেক সময় বলি যে আমাদের হঠাৎ আগুনে যদি হাত চলে যায় তাহলে কিন্তু আমরা আগুন থেকে খুব দ্রুত অনিচ্ছাকৃতভাবেই আমরা হাতটাকে সরিয়ে নিই, এটা হচ্ছে আমাদের অনৈচ্ছিক আচরণ। এবার আমরা আসবো হচ্ছে 2 নম্বর পয়েন্টে, যেটি হচ্ছে মানসিক প্রক্রিয়া। অর্থাৎ মনোবিজ্ঞানের বিষয়বস্তু ক্ষেত্রে মানসিক প্রক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানসিক প্রক্রিয়ার মধ্যে আমরা আগেও জেনেছি যে মানসিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে চিন্তন, আবেগ, প্রেষণা, বুদ্ধি, প্রত্যাখ্যান, সংবেদন, সবকিছুর একটা সম্মিলিত রূপ হচ্ছে মানসিক প্রক্রিয়া, যা মনোবিজ্ঞানে বিষয়বস্তু হিসেবে ব্যাপকভাবে আলোচিত হয়ে থাকে। তা আমরা দেখলাম যে মনোবিজ্ঞানে আচরণ এবং মানসিক প্রক্রিয়া মনোবিজ্ঞানের বিষয়বস্তু ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এগুলো হচ্ছে মনোবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আমরা 3 নম্বর পয়েন্টে যদি আমরা আলোচনা করি, এখানে দেখতে পাচ্ছি যে গবেষণা পদ্ধতি। 3 নম্বরে রয়েছে গবেষণা পদ্ধতি। এখানে গবেষণা পদ্ধতি মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা গবেষণা পদ্ধতি মনোবিজ্ঞানে আমরা দেখতে পারি যে প্রাণীর ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক, সেটা কিন্তু বিভিন্ন বিষয়ের
উপরে গবেষণা পদ্ধতি বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে এবং এই গবেষণা পদ্ধতির মধ্যে বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেগুলো হচ্ছে আমরা বলতে পারি যে অন্তর্দর্শন পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, এছাড়াও আরো অনেক পদ্ধতি রয়েছে, জরিপ পদ্ধতি। এই সমস্ত পদ্ধতি মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতির মধ্যে কিন্তু হয়ে থাকে, যা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। এবার আমরা 4 নম্বর পয়েন্টে যাব স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র হচ্ছে আমরা জানি যে স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে বিষয়বস্তুর ক্ষেত্রে মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে জৈবিক ঘটনাসমূহের প্রভাব অপরিসীম। স্নায়ুতন্ত্রের আলোচনার মাধ্যমে আমরা জৈবিক ঘটনা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারি। অর্থাৎ মনোবিজ্ঞান যেহেতু আমরা বলে থাকি যে এটি হচ্ছে একটা বিজ্ঞানসম্মত ভাবে অবস্থান, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে শরীরের যাবতীয় অংশ রয়েছে অর্থাৎ স্নায়ুতন্ত্র, এছাড়া আমাদের ভিতরে অনেক নার্ভাস সিস্টেমের বিভিন্ন কিছু রয়েছে, সেই সমস্ত মধ্যে স্নায়ুতন্ত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মনোবিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা যদি আসি পেশনা, 5 নম্বর পয়েন্টে আমরা যদি আসি পেশনাও কিন্তু মনোবিজ্ঞানে বিষয়বস্তুর মধ্যে রয়েছে এবং পেশনা আমরা জানি যে আমরা যদি বলি পেশনা সম্পর্কে বলতে গেলে আমরা জানি যে আকাঙ্ক্ষা, প্রয়োজন, আগ্রহ যা কিছু প্রাণীকে কোনো কর্মে উদ্দীপিত করে এবং চালিত করে সেটাকে কিন্তু আমরা পেশনা হিসেবে ধরে নিই। আর মনোবিজ্ঞানে প্রাণীকে কোন কাজে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বা তাড়িত করতে পারে এই সমস্ত বিষয় কিন্তু মনোবিজ্ঞানে আলোচনা হয়ে থাকে, যেটা মনোবিজ্ঞানের বিষয়বস্তুরই অন্তর্ভুক্ত। আবার 6 নম্বর রয়েছে আবেগ। আবেগ হচ্ছে একটি আলোড়িত অবস্থা যা আমাদের দৈহিক বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। তো আবেগও কিন্তু আমরা বলতে পারি যে আবেগ কিন্তু মনোবিজ্ঞানের গবেষণার মধ্যে বা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে বিশেষভাবে পরিলক্ষিত হয়ে থাকে। তা আবেগের অনেক সময় দেখা যায় যে আমরা যদি বলি যে আবেগের ক্রমবিকাশ, আবেগকালীন ব্যক্তির দৈহিক ও মানসিক পরিবর্তন, এই সমস্ত বিষয় কিন্তু মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। শিক্ষণ, এরপরে 7 নম্বরে যদি আমরা দেখি সেটি হচ্ছে শিক্ষণ। শিক্ষণের ক্ষেত্রে আমরা যদি বলি যে শিক্ষণের মাধ্যমে ব্যক্তি বিভিন্ন কলা কৌশল আয়ত্ত করে নতুন পরিবেশে দ্রুত এবং সঠিক প্রতিক্রিয়া করতে সক্ষম হয়। আর এজন্য শিক্ষণ সম্পর্কিত মতবাদ, শ্রেণী বিভাগ, শিক্ষণের নীতি সমূহ মনোবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত হয়ে থাকে। আবার আমরা 8 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে রয়েছে প্রত্যাখ্যান। প্রত্যাখ্যান আমরা অনেক সময় সংগঠিত বা অসংগঠিত বিষয়কে আমরা সংগঠিত করে দেখি, যা বিভিন্ন ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়ে থাকে। যেমন কিভাবে আমরা প্রত্যাখ্যান করি সেটি কিন্তু মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা কিভাবে অসংগঠিত বিষয়কে সংগঠিত করে প্রত্যাখ্যান করি, তা কিন্তু আমরা মনোবিজ্ঞানের এই প্রত্যাখ্যানের মাধ্যমে ঘটে থাকে, এটি আমরা পর্যবেক্ষণ করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে প্রতীক পটভূমি, ভ্রান্ত প্রত্যাখ্যান, অলিক-বীক্ষণ, অধ্যয়ন বিভিন্ন কিছু কিন্তু এই প্রত্যাখ্যানের মধ্যে আলোচিত হয়ে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যাখ্যান মনোবিজ্ঞানের বিষয়বস্তুর একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর রয়েছে 9 নম্বরে স্মৃতি বিস্মৃতি। অর্থাৎ আমরা কোনো কিছু যখন নিজেদের মধ্যে শিক্ষণ করার ফলে আমাদের স্মৃতিতে ধরে রাখি সেটা হচ্ছে স্মৃতি, আর যেটুকু আমরা ভুলে যাই সেটা হচ্ছে আমাদের বিস্মৃতি। অর্থাৎ এই স্মৃতি বিস্মৃতি কিন্তু মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে পড়ে এবং এটা মনোবিজ্ঞানের ব্যাপকভাবে আলোচিত করা হয়ে থাকে। বুদ্ধি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধিও কিন্তু মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে রয়েছে, যেটি আমরা বিভিন্নভাবে আলোচনা করে থাকি। অর্থাৎ বুদ্ধি কিন্তু আমাদের মনোবিজ্ঞানের বিশেষ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা কিভাবে বুদ্ধি সম্পর্কিত আলোচনা মনোবিজ্ঞানে কিভাবে আমরা করতে পারি, যে মনোবিজ্ঞানে বিভিন্ন ধরনের বুদ্ধি অপেক্ষা প্রমাণ করে মানুষের বুদ্ধি পরিমাপ নির্ণয় করা যায়। অর্থাৎ আমরা যখন দেখি যে বিমান বাহিনী হোক, তারপরে আর্মি হোক, বিভিন্ন বাহিনীতে যখন নিয়োগ দেওয়া হয়, লোকবল নিয়োগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানে
আমরা বিভিন্ন আইকিউ টেস্ট করা হয়। সেক্ষেত্রে বুদ্ধিটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা মনোবিজ্ঞানে আলোচিত হয়ে থাকে। হতাশা 11 নম্বর হচ্ছে হতাশা ও দ্বন্দ্ব। হতাশা এবং দ্বন্দ্ব। হতাশা ব্যক্তি বা হতাশাগ্রস্ত ব্যক্তি হতাশার কারণ উদ্ঘাটন করা এবং হতাশা ও দ্বন্দ্বের কুফল কি তা মনোবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত হয়ে থাকে। ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব বলতে আমরা ব্যক্তির মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যক্তিত্ব, যেটি আমরা কি করতে পারি, যে ব্যক্তির স্বরূপ, উপাদান, প্রকারভেদ এবং ব্যক্তিত্বের পরিমাপ পদ্ধতি বিভিন্ন কিছু কিন্তু আমরা এই ব্যক্তিত্বের মাধ্যমেই জানতে পারি, যেটা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যেই পড়ে। এরপর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ 13 নম্বরে রয়েছে অন্তঃক্ষরা গ্রন্থি। আমরা অন্তঃক্ষরা গ্রন্থির যে বিষয়টা সেটি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নিশ্চিত হরমোনের আধিক্য ও স্বল্পতা ব্যক্তির আচরণের উপর কিরূপ প্রভাব বিস্তার করে তা মনোবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ এই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় রয়েছে, যেগুলো হরমোনের আধিক্য বা কমের কারণে আমাদের শরীরে কি কি পরিবর্তন হয় সেই সমস্ত বিষয় কিন্তু মনোবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। আর এটা হচ্ছে মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে। এরপর আমরা যদি আলোচনা করি, সেটি হচ্ছে 14 নম্বরে সামাজিক আচরণ। সামাজিক আচরণ। তো সামাজিক আচরণ আমরা যখন আলোচনা করব যে সামাজিক আচরণটা কি বা কিভাবে আমরা এটা সমাজে রোল প্লে করতে পারি, বিভিন্ন পরিবেশে আমাদের ব্যক্তি আচরণ কি ধরনের হয়ে থাকে, অর্থাৎ শিশুর সামাজিকরণ, সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, মনোভাব, জনমত প্রচারণা প্রভৃতি সামাজিক বিষয় কিন্তু আমরা এই মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে পরিলক্ষিত হয়, যা বিশেষ ভূমিকা পালন করে থাকে। 15 নম্বর হচ্ছে শিল্পক্ষেত্রে আচরণ। শিল্পক্ষেত্রে আচরণ অর্থাৎ শিল্পক্ষেত্রে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যখন শ্রমিক নিয়োগ করা থেকে শুরু করে তাদের জব স্যাটিসফ্যাকশন, তাদের মানসিক স্বাস্থ্য, বিভিন্ন বিষয় কিন্তু মনোবিজ্ঞানে এই পয়েন্টে আমরা যখন আলোচনা করব, সেটা শিল্পক্ষেত্রে আচরণ, অর্থাৎ শিল্পক্ষেত্রে কি ধরনের আচরণ রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু মনোবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। এরপর রয়েছে 16 নম্বরে শিক্ষাক্ষেত্রে আচরণ। আমরা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে আচরণ, এটা আমরা লক্ষ্য করি। শিক্ষাক্ষেত্রে আচরণ মনোবিজ্ঞানের বিষয়বস্তুর একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিলক্ষিত হয়ে থাকে। শিক্ষাক্ষেত্রে যদি আমরা বলে থাকি যে অনেক সময় শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, শ্রেণীকক্ষের পরিবেশ, শিক্ষক সম্পর্ক, তারপরে শিক্ষক এবং ছাত্র সম্পর্ক, তারপরে বিভিন্ন পাঠদানের যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে শিক্ষাক্ষেত্রে আচরণ যেটা সেটার মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং আমরা বলতে পারি যে এই শিক্ষাক্ষেত্রের যে বিষয়টা সেটা মনোবিজ্ঞানে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনা করা হয়ে থাকে, যেটা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। শিশুর আচরণ। শিশুর আচরণ অর্থাৎ আমরা জানি মনোবিজ্ঞান কিন্তু আসলে মানুষের আচরণটা কখন থেকে পর্যবেক্ষণ করা হয়। আমরা জানি যে মনোবিজ্ঞানের যে বিষয়টা সেটা হচ্ছে যে ভ্রূণ থেকে মৃত্যু পর্যন্ত আমরা বলে থাকি মানুষের সমস্ত বিষয় আমাদের সাইকোলজি আলোচনা করে থাকে বা সাইকোলজি বিষয়বস্তু হয়ে থাকে। সেক্ষেত্রে শিশুর আচরণ যখন আমরা বলবো যে শিশুর আচরণ কেমন হবে বা শিশুটা তার কিভাবে বিকাশ ঘটবে, সেই সমস্ত বিষয় যদি আমরা বলি যে শিশুর দৈহিক ও মানসিক বিকাশের বিভিন্ন পর্যায়ে কিভাবে তাদের বৃদ্ধি ঘটবে, এই সমস্ত বিষয় কিন্তু এই পয়েন্টটা অর্থাৎ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়, এটি মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে পড়ে। চিকিৎসা ক্ষেত্রে যদি আমরা বলি যে চিকিৎসা ক্ষেত্রে মনোবিজ্ঞান কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কেন বা এটি আলোচ্য বিষয় হওয়া দরকার। আমরা জানি মানসিক রোগের প্রকারভেদ, চিকিৎসা প্রণালী সবকিছু চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। অর্থাৎ আমাদের বেশিরভাগ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যে অস্থিরতা আমাদের মধ্যে, সমাজে বিভিন্ন অস্থিরতা, হতাশা, দ্বন্দ্ব, খুনাখুনি, রাহাজানি, সামাজিক বিশৃঙ্খলা, বিবাহ বিচ্ছেদ, বিভিন্ন এই যে মানসিক অস্থিরতা আমাদের মধ্যে বিরাজ করে, সেই সমস্ত বিষয়ে
যে মানসিক বিকারগ্রস্ত হওয়ার ফলে তার সে কিন্তু এক পর্যায়ে পাগল বা উন্মাদ হয়ে যাচ্ছে। তো সেই সমস্ত যখন তারা মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, মানসিক রোগী হয়ে যাচ্ছে, সেই সমস্ত বিষয়ে কিভাবে তাদেরকে ট্রিটমেন্ট করা যায় সেটা কিন্তু মনোবিজ্ঞানে বিভিন্ন যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা তাদেরকে পরামর্শ বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা রয়েছেন, তারপর যারা কাউন্সিলর রয়েছেন তারা কিন্তু তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করে। তো আমরা বলতে পারি যে চিকিৎসা ক্ষেত্রে মনোবিজ্ঞান ব্যাপক একটা প্রসার লাভ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা চিকিৎসা ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এটা বিষয়বস্তুটা আমাদের মনোবিজ্ঞানের মধ্যে রয়েছে। উপদেশ ও নির্দেশনার ক্ষেত্রে মনোবিজ্ঞান, এখানে বলা হচ্ছে উপদেশ ও নির্দেশনার ক্ষেত্রে মনোবিজ্ঞান। উপদেশ ও নির্দেশনার ক্ষেত্রে মনোবিজ্ঞান কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমি এখন ব্যাখ্যা করব। মানসিক অস্থিরতা, বৃত্তি নির্বাচন, পারিবারিক সমস্যা, হতাশা, দ্বন্দ্ব প্রভৃতি আচরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে উপদেশ ও নির্দেশনা দিয়ে স্বাভাবিক আচরণ ও মানসিক প্রক্রিয়া করতে মনোবিজ্ঞানীগণ ব্যক্তিকে সাহায্য করে থাকে। তাই উপদেশ ও নির্দেশনা আমাদের মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে আমি বলে রাখি যে উপদেশ ও নির্দেশনা যেটা মনোবিজ্ঞান, সেখানে কিন্তু আমরা যখন নিজেদের মনে করি যে হতাশাগ্রস্ত বা বিভিন্ন ক্ষেত্রে আমরা বিকারগ্রস্ত, সেই সমস্ত আমরা পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের মধ্যে যখন সলভ করতে না পারি সেই সময় কিন্তু আমরা একজন কাউন্সিলরের কাছে যাই। তো কাউন্সিলরের কাছে যেয়ে তার উপদেশ বা নির্দেশনা গ্রহণ করে আমরা সেই মোতাবেক নিজেদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সো সেক্ষেত্রে আমরা উপদেশ ও নির্দেশনা যে বিষয়টা সেটা কিন্তু মনোবিজ্ঞানের বিষয়বস্তু, আর এটা মনোবিজ্ঞানের ব্যাপকভাবে আলোচনা করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। সেই মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে আমি তোমাদেরকে পয়েন্ট আকারে বলেছি এবং অতি সংক্ষেপেই বলার চেষ্টা করেছি, কারণ অনলাইনে আসলে এত বলার কিছু অনেক সময় দেখার ধৈর্য থাকে না, যার কারণে আমি সংক্ষেপেই বলার চেষ্টা করেছি। তোমরা যেটুকু পারো এই পয়েন্টগুলো যদি একটু বিস্তারিত মানে সংক্ষেপেই হোক সেইভাবে যদি আলোচনা করতে পারো, পয়েন্টগুলো যদি মনে রেখে 2-4 লাইন লিখতে পারো, তা আশা করি তোমরা ফলপ্রসূ হবা এবং তোমরা সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমাদের রেজাল্টটা ভালো হবে। এবং তোমরা যদি এই ধারাবাহিকতায় আমার এই ক্লাসগুলো দেখো, আমি চেষ্টা করব যে সামনে ক্লাসগুলোকে আরো ভালো করার। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। আর এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।